আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। রাতের বেলায় বারান্দায় জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, তো সকালে দেখি যে এগুলো শুকিয়ে গিয়েছে। তো ফার্স্টে এগুলোকে নিয়ে ভাঁজ করে নিব। আমার বারান্দাটা অনেক বড়, তো এই বারান্দাটাতেই জামা কাপড় সব শুকানো যায়। অনেক বেশি জামা কাপড় হলেও এই বারান্দায় হয়ে যায়। এই তো জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে আসছি। এখন বসে বসে এগুলোকে ভাঁজ করে নিব। আর ভাঁজ করার পরে যা যা ড্রয়ারে রেখে দিব। তো ফার্স্টে হলো আমি আমার ছোট ছেলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে একটু জামা কাপড় কমই হয়েছে, আরও দিন অনেক বেশি জামা কাপড় হয়। একটা জিনিস চিন্তা করে দেখলাম, যখন হাতে জামা কাপড় ধুতাম তখন এত বেশি জামা কাপড় হতো না। তো যেদিন থেকে মেশিন এনেছি, মানে ওয়াশিং মেশিন এনেছি, তো ওই দিন থেকে দেখলাম যে এত পরিমাণে জামা কাপড় হয়। আমি নিজেও বুঝতে পারি না যে এত জামা কাপড় কোত্থেকে আসে। ওয়াশিং মেশিনটা কিনেছি প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস দিচ্ছে। যদি ওয়াশিং মেশিন না থাকতো তাহলে আমার আর রক্ষা ছিল না, যেহেতু আমার কোনো কাজের খালা নেই। তো যাই হোক, এই যে আমি কথা বলতে বলতে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যার যা জামা কাপড় আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় ভাঁজ করে এখন চলে যাব ডাইনিং টেবিলে। তো রাতের বেলায় আর ডাইনিং টেবিলটা ক্লিন করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 10টা সাড়ে 10টা হয়ে যায়। তো তখন আর মনে চায় না যে বাকি কাজগুলো করে তারপরে ঘুমাতে যাব। তো যেরকম থাকে ওই রকমই রেখে ঘুমোতে চলে যাই। সকালে উঠে সব কিছু একদম পরিষ্কার করি। এখন হলো আমি একটা শুকনো কাপড় নিয়ে ডাইনিং টেবিলটাকে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে এই কাপড়টাকে একটু ভিজিয়ে তারপরে আবার একটু পরিষ্কার করে নেব। তো এতেই একদম ক্লিন হয়ে যাবে। টেবিলটা যেহেতু কাচের, তো টেবিলটাতে একটু কিছু হলেই একদম দাগ পড়ে যায়। সবসময় এরকম মোছার উপরই রাখতে হয়। তো এই যে আমার এখন টেবিলটা মোছা শেষ। এখন এটার উপরে আমি সব কিছু এক এক করে দিয়ে দেব। এই রানারটা হলো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, আর সাদা আর কালো জিনিস সবসময় আমার অনেক ভালো লাগে। এখানে আরও অনেক কালারের রানার ছিল, তো তারপরেও আমার এই কালারটাই আমি সবসময় আটকে যাই। আমি সবসময় ঘরকে অনেক পরিষ্কার রাখতে পছন্দ করি, তবে আমার বাচ্চা দুইটা যেহেতু ছোট, বড় ছেলেটাও ছোটই, তো দুইটা ছেলে যেহেতু ছোট, তো বেশিক্ষণ ঘরকে পরিষ্কার রাখা যায় না। তারপর যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে এরকম ঘরকে পরিষ্কার রাখতে, একদম টিপটপ রাখতে পছন্দ করে। ঘরটা যদি একদম পরিষ্কার আর গোছালো থাকে তাহলে মনে হয় যে সব কাজ অনেক ভালো লাগে। আর যদি একটু এলোমেলো থাকে মনে হয় যে কোনো কাজই ভালো লাগে না। তো যে কোনো সময় আমার শরীর খারাপ লাগলে আমি সবার আগে ঘরটাকে পরিষ্কার করে নিই, একদম গুছালো বানিয়ে নিই। তাহলে আমার দেখলেও আমার শরীর অসুস্থতাও দূর হয়ে যায়। আর যখন দেখি যে ঘরটা এলোমেলো হয়ে আছে, তো এটা দেখলে আমার সুস্থ শরীর অসুস্থ হয়ে যায়। তারপরে কি করব, বাচ্চাদের ঘর, আর আমার ছোট ছেলেটা তো একদমই ছোট। তো আমি কখনো ওকে ধরে রাখি না যে এটা ধরতে পারবে না, ওটা ধরতে পারবে না, নষ্ট করতে পারবে না। আমি গুছিয়েছি, তো আমি গুছাই, আবার ও নষ্ট করে আবার গুছাই। তো আমি সবসময় ওকে খেলাধুলা করতে দিই, যেহেতু একাই ঘরে থাকে সব সময়। তো একটু যদি খেলাধুলা না করে তাহলে একটা বাচ্চা কি করবে আর। তো এই জন্য আমি সবসময় ওকে ঘরে খেলতে দিই। ও যেটা নষ্ট করে পরে আবার আমি সব কিছু আবার গুছিয়ে নেই। এই তো ঘরে কাজ করতেছিলাম, তো হঠাৎ করে হলো আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে ওনারা নাকি আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, হঠাৎ করে। তো সকালে তেমন একটা কিছু খাই না, কোনো সময় খাই কোনো সময় খাই না, এরকম আর কি। তো উনি হঠাৎ করে বলতেছিল যে উনি নাকি আলু ভর্তা, ডিম, ডাল দিয়ে ভাত খাবে। হাজব্যান্ড একটা জিনিস অনুরোধ করেছে খাবে, তো এটা কি না রান্না করে পারি? তো আমার হাজব্যান্ড যাই বলে, আপনাদের ভাইয়া যাই বলে, আমি সবসময় রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। আর এখানে তো আলু ভর্তার ডাল, এটা তো ব্যাপারই না, বসিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা। তো আমি হলো আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে এখানে হলো গাছে পানি দেওয়ার জন্য চলে আসছি। তো দেখেন এই যে আমার এই গাছটার কি হাল। গাছটা এত সুন্দর ছিল, প্রত্যেকটা পাতার আগাটা ভেঙে ফেলছে আমার ছোট ছেলেটা। তো ওই পিছনের পাতাটা মনে করছিলাম আগাটা আছে না, দেখি ওইটারও ভেঙে ফেলছে। তো গাছটা অনেক সুন্দর ছিল, একটা পাতারও আগা নেই, পুরাটা গাছের একদম পাতার আগাগুলো ভেঙে দিয়েছে। তো বললাম অনেক পরিমাণে দুষ্টুমি করে, তারপরেও কি করব, বাচ্চা মানুষ তো সহ্য করতেই হবে। তো এখন এই যে ভাতটা হয়ে গিয়েছে, আর আলু সিদ্ধটা ওই সাইডে চুলাতে দিয়ে এখন আমি এই সাইডে ডালটা বসিয়ে দিব। ডালটা আমি সবসময় এভাবেই রান্না করতে পছন্দ করি, আর আমার এই ডাল রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে।
তেলের মধ্যে হলো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে ডালটাকে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। ডালটাকে এখন ভাজা ভাজা করে আমি এখানে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে দেব। মানে হলুদের পরিমাণটা একটু বেশি, মরিচের পরিমাণটা একদম কম। ডালে আমি মশলা ব্যবহার করা পছন্দ করি না, মানে বেশি মশলা ব্যবহার করা পছন্দ করি না, মানে কালারের জন্য একটু একটু মশলা ব্যবহার করি। তো আমাদের ঘরে সবসময় টমেটোর ডালটাই পছন্দ করে, মানে আমের সিজনে আমের ডাল খায় অনেকে আছে, বা জলপাইয়ের সিজনে জলপাইয়ের ডাল খায়। তো আমরা সবসময় টমেটোর ডালটাই খাই, মানে টক টক জাতীয় কোনো কিছু মানে ডালের মধ্যে পছন্দ করে না আমার ঘরের সবাই। তো এই জন্য আমি সবসময় টমেটো দিয়ে ডালটা রান্না করি। তো এই যে এখন আমি টমেটো দিয়ে ডালটা বসিয়ে দিলাম, আর এখন ডালটা হতে থাক, আমি বাকি কাজগুলো করে নেব। তো এই যে দেখেন হঠাৎ করে মিস্ত্রি চলে আসছে। তো কতদিন যাবৎ মিস্ত্রির পিছে পিছে ঘুরতেছিলাম, আমার চুলাটা ওই সাইড থেকে এই সাইডে আনবো। তো এই যে দেখেন আমার ঘরের কি হাল। তো আমি সকালে উঠে হলো ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করেছিলাম। তো দেখেন এখন ডাইনিং টেবিলটার কোনো হাল আছে কি না। তো যদি আগে জানতাম এরকম হবে তাহলে আমি পরিষ্কার করতাম না, একবারই পরিষ্কার করতাম। তো এই যে মিস্ত্রি হলো কাজ করে চলে গিয়েছে, এখন হলো আমার কাজের পালা। তো দেখেন কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আমার জন্যই তো, আমি সব করেছি তাই তো ওই সাইড থেকে এই সাইডে আনা হয়েছে, তো আমাকেই তো পরিষ্কার করতে হবে। তো এই যে ওই সাইড থেকে এই সাইডে চুলাটা এনেছি, এখন যেখানে দেখতেছেন চুলাটা মানে আমি পরিষ্কার করতেছি। তো ওইখানে হলো আগে খালি ছিল, মানে একদম খালি ছিল, এই জায়গাটা আমি একদম খালি রেখেছিলাম। যেহেতু আমি কেকের বিজনেস করি, তো আমি একটু কেক বানাবো, এই জন্য এই জায়গাটা খালি রেখেছিলাম। আর ওই দিকে মানে পিছনের দিকে হলো আমি চুলা দিয়েছিলাম। তো অনেকেই বলেছিল যে ওই সাইডে চুলা না হলে ভালো, মানে এই সাইডে চুলাটা ভালো হবে রান্না বান্না করতে। তো আমি একটু পাকনামি করেছিলাম যে না, আমার কেক বানানোর জন্য একটু জায়গা দরকার। তো আমি চিন্তা করেছিলাম যে মানে কেক বানাবো, মাঝে সাঝে একটু রান্না বান্না আর কি, মানে ওইখানে গিয়েই করতে পারবো, মানে পিছনের দিকটাতেই করতে পারবো, সমস্যা নাই। এখন দেখলাম যে আমার কেকের অর্ডারটা দেখা যায় মাসে আমার 6টা কি 7টা কেক বানানো হয়। তো রান্না বান্না তো আমার সারাদিনই করতে হয়। দেখা যায় দুপুরে রান্না করলাম, সকালে রান্না করলাম, বা সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছে করতেছে, তো রান্নাটা দেখা যায় বেশি। তো এজন্যই এখন ওই চিপাটাতে যে রান্না করতে আমার ভালো লাগতেছিল না, এজন্যই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে চুলাটা এই সাইডে এনে দাও। তো যেই কথা ওই কাজ, উনি হলো চুলাটাকে এই সাইডে এনে দেওয়ার ব্যবস্থা করে দিল। আর এই যে এখন যে জায়গাটা আমি পরিষ্কার করতেছি, এই জায়গাটায় হলো আমার আগের চুলাটা ছিল, মানে আগে চুলাটা ছিল। তো এখন হলো এই জায়গাটা একটু তেল তেল হয়ে আছে, তো এটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। যখন আপনি বাড়ি বানাবেন, মানে বাড়ির কাজ করবেন, তখন দেখবেন যে মানে মনে হবে না যে কোনটা কোন জায়গায় দিলে ভালো হয়, মানে চোখের দেখায় যেটা যেখানে ভালো হয় ওইটাই দেই। তখন আবার বোঝা যায় না, পরে যখন আমরা ব্যবহার করি, মানে আমরা ওই ঘরে আসি থাকি, তখন বোঝা যায় যে মানে এই জায়গায় এটা না হলে ভালো হতো, ওই জায়গায় হলে ভালো হতো। তো অনেক কিছুই যখন ব্যবহার করি তখন বোঝা যায়। তো আমার অবস্থা হয়েছে এরকমই, আমি মনে করেছিলাম যে এই সাইডটাতে বেশি একটা ভালো হবে মানে চুলাটা থাকলে। তো এখন দেখি না, আমার অনেক সমস্যা হচ্ছিল রান্নাবান্না করতে। তো এই জন্যই এখন ওই সাইডে নিয়ে গেলাম। কেক তো বানাই মাঝে সাঝে, তো ওইটা এক সাইডে করা যাবে। তো কয়েকদিন যাবতে মিস্ত্রিকে বলতেছিল আসার জন্য, তো উনি আসতেছিল না। তো আজকে হঠাৎ করে আসছে, তো আমি জানতাম না, জানলে আবার সব কিছু আমি গুছিয়ে রাখতাম। তো হঠাৎ করে এসেছে, তারপরে আমি এগুলোকে সব সরিয়ে দিয়েছি, যেহেতু চুলার যেই পাইপটা টানবে ওটা চুলার নিচ দিয়ে টানবে। তো এই জন্যই আমি সব মানে চুলার নিচ থেকে সব সরাতে হয়েছে, উপর থেকে সব সরাতে হয়েছে। তো এই জন্য সব কিছু নিয়ে একদম ডাইনিংয়ে রেখেছি। আর এখন হলো উনি চলে গিয়েছে, এখন আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিব। এখানে অনেক পরিষ্কার থালা বাসন ছিল, ওগুলো অপরিষ্কার হয়েছে, যেহেতু ঢিল করেছে, মানে ঢিল করে তো এগুলো করতে হয় কাজগুলো। তো ওই ঢিলের যে ময়লাগুলো, ওই ময়লাটা মানে বাটিতে প্লেটে পড়েছে, তো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আবার এগুলোকে ধুয়ে নিচ্ছি। আপনাদের সাথে অনেক সুন্দরভাবে কথা বলছি আর কাজগুলো করছি। তো বাস্তবে কাজগুলো করতে কিন্তু আমার এত সহজ ছিল না, অনেক কষ্ট হয়েছে কাজগুলো করতে, যেহেতু একলা হাতে করছি, কেউ সাহায্য করার নেই। তো অনেক কষ্ট হয়েছে এই কাজগুলো করতে। তো আমি এখানে ফার্স্ট মোশন দিয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বাস্তবে এরকম না। বাস্তবে কাজ করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, হঠাৎ করে মিস্ত্রির আসাতে একটু খারাপ লেগেছিল, মানে এখন কি রেখে কি করব। তারপরও মানে এটা ভেবে ভালো লাগতেছে যে মানে আমার চুলাটা এই পাশে নিয়ে আসছি।
প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন হলো আমি আমার সিঙ্কটা ধুয়ে নিব। তো আমার রান্নাঘরে দুইটা সিঙ্ক, তো দুইটা সিঙ্ক আমি একদম কাছাকাছি বসাতে চেয়েছিলাম, ওনারা একটু মাঝখানে গ্যাপ রেখে ফেলেছে। তো তখন আমি বুঝতে পারিনি, যখন হলো টাইলসটা লাগানো হয়েছে তখনই বুঝতে পেরেছি মাঝখানে অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছে। তো যাই হোক, খারাপ না, মাঝখানে আমি অনেক সময় অনেক কিছু রাখতে পারি বা অনেক সময় চপিং বোর্ড রেখেও এখানে কাটাকাটি করতে পারি। তো কথা বলতে বলতে কাজগুলো শেষ করলাম, আর এখন হলো আমি রান্না করব। কাজগুলো কিন্তু সব শেষ হয় নাই, তো শুধু উপরের সাইডটা শেষ হয়েছে, মানে যেখানে চুলাটা রেখেছিলাম আর এখন চুলাটা যেখানে রেখেছি, মানে এগুলো পরিষ্কার করেছি। নিচের সাইডটা একদম এলোমেলো এখনও আছে, নিচের সাইডটা পরিষ্কার করতে হবে। আর এখানে এই যে দেখেন একটা পাতিলা আমার পুড়ে গিয়েছে, এটার মধ্যে হলো আমি কাঁঠালের দানা সিদ্ধ দিয়েছিলাম। তো কাঁঠালের দানা একদম পুড়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, তো এটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ইউটিউবে দেখেছি, মানে এরকম আগুনের উপরে হাঁড়ি রেখে তারপরে হলো গরম করে এটা নাকি ঘষা দিলেই এই মানে পোড়া দাগটা উঠে যায়। তো ওইটাই চেষ্টা করতেছিলাম। আর এখন এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর কালকের কিছুটা তরকারি ছিল ওইটাকে একটু মানে পোড়া পোড়া করে নিলাম। আর এখন এখানে মাংসটা বসিয়ে দিব। এখানে শুধু কাজ করলেই হবে না, আমার ছেলেও খেতে চলে আসবে। ও হলো মাদ্রাসায় পড়ে, 2টার দিকে খাবার খেতে আসবে, মানে দুপুরের খাবার খেতে আসবে। তো তার আগে আমার রান্নাটা করতে হবে। এখন প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। তো এখন রান্নাটা না করলে আবার দেরি হয়ে যাবে। তো এই সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে তেলটাকে আমি গরম করে নিয়েছি। আমরা হলো সরিষার তেল খাই, তো সয়াবিন তেলও খাই, সরিষার তেলটাই বেশি খাই। সরিষার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা, এরপরে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, আর জিরা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা। তো এই মশলাগুলোকে এখন একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে মাংস রান্নার একদমই প্ল্যান ছিল না, যেহেতু রান্নাঘরে অনেক কাজ করেছি, আরও অনেক কাজ আছে করতে হবে। তো শর্টকাটে মাংসটাই মনে হলো যে বেস্ট। তো মাংস রান্না করতে সবসময় আমার কাছে একটু সহজে মনে হয়, কারণ ভাজাভাজির কোনো মানে ব্যাপার নেই, কষাবো রান্না করে ফেলবো। তো এখন এই যে পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন হলো আমি এই যে মশলাটা দেখিয়ে দিলাম, এটা হলো আমার হাতে বানানো একটা গরমের মশলা। তো গরমের মশলার গুঁড়ো, তো এটা এখন একটু দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো একদিন আপনাদের সাথে এই মশলা গুঁড়োটার রেসিপিটা শেয়ার করব। তো এখন আমি এই যে মশলাটা কষানোর পরে এখন আমি হলো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে কিছুটা আলুও দিয়েছি, কারণ আমাদের ফ্যামিলির সবাই সেই রকম আলুখোর, মানে মাংস থেকে আলু বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় মাংসতে আলু দিলে মাংসের টেস্ট কমে যায়, তবে আমার কাছেও আলু অনেক পছন্দ। তো অল্প পরিমাণে হলো আলু দেওয়ার চেষ্টা করি, সেটা নিয়ে একটু ঘ্যান ঘ্যান করে, মানে একটু বেশি বেশি আলু দিতে বলে। তো আমার কাছে মনে হয় বেশি আলু দিলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায়, এই জন্যই। তো এখন এই যে মাংসটা কষানো হলে তারপরে ঝোলের পানিটা দেব। আর যে কোনো মাংস রান্নায় অনেক ভালো করে কষাতে হবে, কষানো হলে মানে বেশি করে কষানো হলে ওই মাংসের টেস্ট অনেক ভালো হয়। তো এখানে দেখতে পারতেছেন তেল উপরে উঠে আসছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আর নতুন আপুরা যারা নতুন সংসার শুরু করেছেন তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন, মানে মাংস রান্না করার সময় অনেক বেশি কষাবেন, তাহলে দেখবেন মাংসের টেস্ট অনেক ভালো হয়। তো এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর মাংসটা এখানে রান্না হোক। এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, মানে সন্ধ্যার আগ পর্যন্ত আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাজ করেছি আর ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। অফ ক্যামেরায় অনেক 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 কাজ করেছি, সেটা আর বলে কিভাবে বোঝাবো, দেখলেই বুঝতে পারতেন। তারপরে হলো এখানে আমি সন্ধ্যার দিকে, মানে নিস্তার নেই তো আমার, তো সন্ধ্যার দিকে এখন আবার রুটি বানিয়ে নিচ্ছি। রুটি শেষ হয়ে গিয়েছে, তো আমরা যেহেতু রাতের বেলায় রুটি খাই, তো ওই রুটিটাই মানে বানিয়ে নিচ্ছি। তো আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিই, আর কিভাবে বানাই ওইটা হয়তো বা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে যতটুকু পারলাম অতটুকুই দেখিয়ে দিলাম। তো রুটিগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আর এখন রুটিগুলোকে আমি হালকা মানে তাওয়ায় ছেঁকে নিচ্ছি। তো তারপরে আমি এগুলোকে ফ্যানের নিচে দিয়ে দেব, একটু মানে গরম ভাবটা চলে যাওয়ার জন্য, যেহেতু এটা ফ্রিজে রাখবো। তো একটু গরম ভাবটা চলে যাক, তারপরে হলো এটা ফ্রিজে রাখবো। এখানে প্রায় 19টা নাকি 20টা জানি রুটি আছে, তো প্রায় 3-4 দিন আমাদের ভালো মতোই চলে যাবে।
তো এখানে হলো আমি আজকে খাওয়ার জন্য কয়েকটা রুটি রেখে দেবো আর বাকিগুলো বক্সে রেখে দেবো। আর বক্সে কিভাবে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রুটিগুলো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন হলো আমি এই যে বক্সে রেখে দিব। তো এই যে বক্সে মানে রুটির যে বক্সগুলো কিনতে পাওয়া যায়, তো আরএফএলের দোকানে রুটির বক্স কিনতে পাওয়া যায়, ওই রকম একটা বক্স নিয়ে আসবেন। আর এরপরে হলো এভাবে মানে একটার উপর একটা রেখে দেবেন। কোনো কিছু হবে না, লাগবে না, কিছু হবে না, তবে এটাকে একটু সুন্দরভাবে রাখতে হবে। এই রুটিগুলো সুন্দরভাবে রেখে উপরে একটা টিস্যু দিয়ে দিতে হবে, যেহেতু ঢাকনাটা আছে, ঢাকনাটা ঘেমে কোনো পানি যাতে না পড়ে, মানে রুটির উপরে পানি পড়লে আবার রুটিগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে আমি 2টা টিস্যু উপরে দিয়ে দিচ্ছি, যাতে কোনো পানি পড়লে টিস্যুটার উপরে পড়ে। এরপরে হলো ঢাকনাটা ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রাখার সময় দেখি যে আমার ফ্রিজটা বন্ধ, মানে আমার ছোট ছেলে বন্ধ করে দিয়েছে। প্রায় সময় এরকম করে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।